নমস্কার, আমি অরূপ। আপনি শুনছেন সংকেত অডিও স্টোরিজ। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক হেমন্ত দত্তের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, কালীদহের মাঠে। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, হেমন্ত দত্তের লেখা কালীদহের মাঠে। কুলতলির মাঠটা হনহন করে পেরিয়ে চলেছে পরাশর মুখুজ্জে। সন্ধে নামতে শুরু করেছে ইতিমধ্যে। ঝিঁঝি ডাকছে টুকরো টুকরো ঝোপঝাড়গুলো থেকে। দূরের জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। বাবলু হেঁটে চলেছে তার বাবার সাথে, কিন্তু তার বাবা এত জোরে জোরে হেঁটে চলেছে যে সে তাল রাখতে পারছে না তার বাবার সাথে। বারবার পিছিয়ে পড়ছে বাবলু। পরাশর মুখুজ্জি হাঁটতে হাঁটতেই আকাশের দিকে তাকালো। সেখানে কালো মেঘ জমেছে। বিদ্যুৎ আঁচড় কাটছে কালো চাদরে। চারিদিক থম মেরে আছে। পরাশর বুঝতে পারছে যে কোনো মুহূর্তে হয়তো ঝড় উঠবে, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তাড়া দিল পরাশর মুখুজ্জি। বাবলু, আর জোরে পা চালা বাপ, এক্ষুনি ঝড় শুরু হবে, বিপদের শেষ থাকবে না। বাবলু হেঁটে উঠতে পারছে না, তাই সে দৌড়াতে শুরু করলো বাবার সাথে তালে তাল রাখার জন্য। শুকনো মাটিতে ছড়ে যাচ্ছে তার পা, বুকের দম ফুরিয়ে আসছে। তবু সে ছুটে চলার মতো এগিয়ে চলেছে। যেতে যেতেই শুনতে পেল তার বাবা আপন মনে বলে চলেছে, ছাতাটা না নিয়ে এসে বড় ভুল হয়ে গেছে। ঝড় জল শুরু হলে কি হবে কে জানে। কথাটা শেষ হলো কি হলো না, ভয়ঙ্কর শব্দে বাজ পড়ল কোথাও। বাজটা পড়ল বেশ কিছুটা দূরে একটা দাঁড়িয়ে থাকা তাল গাছের মাথায়। দাউ দাউ করে জ্বলে উঠল সেটা। বাবলু যেন কেঁপে উঠল দৃশ্যটা দেখে। পরাশর মুখুজ্জেও থমকে গেছে এমন ঘটনায়। বিড়বিড় করে সে বলল, আজ মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটবে। বাবলু তখনও চোখ বড় বড় করে তাকিয়েছিল জ্বলতে থাকা তাল গাছটার দিকে। কেমন যেন তার মনে হলো ওটা তাল গাছ নয়, দীর্ঘদেহী পিশাচ পেতনি। আগুনে জ্বলছে সে। আনমনে তাকিয়ে থাকায় বাবার অস্ফুটে বলা কথাটা ঠিক বুঝতে পারল না সে। তাই জিজ্ঞেস করল, কিছু বলছো বাবা? কিছু না, চল, কুলতলির মাঠটা পেরিয়ে যেতে হবে। মাঠটা একদম ভালো নয় রে বাপ। পরাশর নিজেকে গুছালো দ্রুত। আরো হনহন করে হাঁটা দিল পরাশর। বাবলু আবার দৌড় পায়ে সঙ্গ দিতে চাইল বাবাকে। শেয়ালের ডাক থেকে থেকে ভেঙে খান খান করে দিচ্ছে থমথমে পরিবেশকে। কর্কট শব্দে বাজ পড়ছে। আর এক পিতা তার সন্তানকে নিয়ে আকুলভাবে চেষ্টা করছে বিপজ্জনক এই মাঠটাকে পেরিয়ে যেতে। একটু পরেই ঝমঝমে বৃষ্টি নামলো। শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ফাঁকা মাঠে ঝড়ের শব্দটাকে বাবলুর মনে হলো কোনো এক পাগলা হাতির ডাক যেন। বুকের ভেতরটা গুড় গুড় করে কাঁপনি দিল তার। বৃষ্টির মধ্যে বুকের কাঁপুনিটা নিয়েই দৌড়ে চলেছে, কিন্তু বেশি দূরে যাওয়া হলো না তাদের। প্রবল বৃষ্টি আর ভয়ঙ্কর ঝড় আটকে দিল তাদের পথ। পরাশর বুঝল এরকম ভয়ঙ্কর দুর্যোগে আর এক পাও যাওয়া সম্ভব হবে না তাদের। মাথা গোঁজার ঠাঁই খুঁজতে লাগলো সে। বিদ্যুতের আলোয় চোখে পড়ল বেশ কিছুটা দূরে একটা ঝাঁকড়া তেঁতুল গাছ। সেটার দিকে আঙুল দেখিয়ে বলল, বাবলু, ওই গাছটার নিচে দাঁড়াই, চল, বৃষ্টি ধরলে তারপরে ফিরবো। পরাশর দ্রুত পা বাড়ালো। তেঁতুল গাছটার নিচে দাঁড়ালো সে। বৃষ্টির ঝাপটা কম লাগছে এখন। বাবলুকে ডাক দিল পরাশর। হাই বাবলু, তাড়াতাড়ি এখানে এসে দাঁড়া। বাবলু তাড়াতাড়ি এগিয়ে যেতে গেল, কিন্তু ভিজে মাটিতে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে গেল সে। হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো বাবলু। শরীর কাদা জলে মাখামাখি। কেমন যেন শীত শীত বোধ করছে তার। তেঁতুল গাছের দিকে বড় বড় চোখ করে তাকালো।
কোথাও তার বাবাকে দেখতে পেল না। দ্রুত পায়ে এগিয়ে গেল তেঁতুল গাছটার দিকে, কিন্তু তেঁতুল গাছের তলাতে গিয়েও দেখতে পেল না তার বাবাকে। এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো তাকালো সে। না, কোথাও তার বাবা নেই। ভীষণ একটা ভয় যেন তার বুকে উঁকি মারল। চিৎকার করে ডাক দিল বাবলু, বাবা, বাবা, বাবা। না, কোনো উত্তর এলো না। ভীষণ একটা ভয়ে বাবলুর শরীরটা গুটিয়ে গেল যেন। আরো একবার চিৎকার করে ডাকতে গেল সে, আর ঠিক তখনই হাড় ভাঙার ভয়ঙ্কর খটখট শব্দটা ঝড় জলের শব্দকে ছাপিয়েও তার কানে এসে লাগলো। কটকট শব্দে বাজ পড়ল কোথাও, আর সেই বাজের আলোয় দৃশ্যটা দেখে ভয়ঙ্কর ভাবে আর্তনাদ করে উঠল বাবলু, বাবা। বাসটা ব্রেক কষল সজোরে, আর বাবলু একটা ঝাঁকুনি খেয়ে জেগে উঠল। উদ্ভ্রান্তের মতো তাকালো তার দিকে তাকিয়ে থাকা কৌতূহলী মুখগুলোর দিকে। বাবলু বুঝল স্বপ্নের ঘরে চিৎকার করে ওঠার জন্য সবাই তাকিয়ে আছে তার দিকে। ভীষণ লজ্জা বোধ হলো তার, কেমন একটা অস্বস্তি লাগলো যেন। বাসের গেটকিপার বাসের গায়ে চাপড় দিয়ে ডাক দিল, বাবলু উঠে পড়ল। কৌতূহলী দৃষ্টিগুলো টপকে এগিয়ে গেল গেটের দিকে। গেটকিপার ছেলেটি বিরক্তির সাথে বলল, আরে দাদা, আরে এতক্ষণ কি ঘুমাচ্ছিলেন নাকি? নামুন নামুন, তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি নামুন। বাবলু কোনো উত্তর না দিয়ে নামলো বাস থেকে। চল চল। বাসটা ঘর ঘর আওয়াজ তুলে সন্ধ্যের বাতাসে একরাশ ধোঁয়া ছুড়ে দিয়ে চলে গেল। বাবলু হাঁটা দিল সামনের রাস্তা ধরে। পৌঁছাতে হবে তাকে চাঁদমারির ঘাটে। শেষ নৌকা 6:30। হাতে এখনো 20 মিনিট সময় আছে। শীতের সন্ধে, চারিদিকে কুয়াশার আস্তরণ, বাতাসে একটা কনকনে ঠান্ডার ভাব। রাস্তায় লোকজন বিশেষ একটা নেই। বাবলু হেঁটে চলেছে নিজের মনে। আজ এতগুলো বছর কেটে গেছে সেই ঘটনার পর, তবু মাঝে মাঝে সেই ভয়ঙ্কর রাতটা হানা দেয় তার স্বপ্নে। তখন তার বয়স কত? বড়জোর 10। এখন তার 25 চলছে। মাঝে কত ঝড় বয়ে গেছে। পিতৃহারা সন্তানই একমাত্র জানে বাবা ছাড়া একজনকে কতটা লড়াই করে দাঁড়াতে হয়। সেই রাতে বৃষ্টি থামার পরও এদিক ওদিক অনেক খুঁজেছিল তার বাবাকে। পাগলের মতো গোটা কুলতলির মাঠে কাদা জলে ছুটে বেরিয়েছিল চিৎকার করতে করতে। তারপর যে কখন চেতনা হারিয়ে আলের উপর হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল বাবলু নিজেও জানে না। তবে ছেঁড়া ছেঁড়া এটুকু মনে আছে, একটা লাঙল কাঁধে নিয়ে আসা লোক তাকে কোলে তুলে নিয়েছিল। তারপর কি করে যে লোকটা খোঁজ নিয়ে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল তা আজ মনে নেই। তার মায়ের মুখে শুনেছিল সে নাকি 3 দিন চোখ খোলেনি, ধুম জ্বর এসেছিল তার। ডাক্তার বলেছিল মেনিনজাইটিস। খুব ভুগেছিল বাবলু। সারতে সময় লেগেছিল বহুদিন। স্মৃতিক্ষয় ঘটেছিল। অনেক কিছু হঠাৎ হঠাৎ করে মনে পড়ত। অনেক কিছু হারিয়ে যেত স্মৃতি থেকে। গায়ের মানুষ তার বাবা পরাশর মুখার্জির খোঁজ করেছিল বিস্তর, কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায়নি। এখনো বাবলু চোখ বুঝলে মায়ের ডুকরে ওঠা কান্নার শব্দটা শুনতে পায়। এখনো যেন দেখতে পায় মায়ের চোখে টলটলে জলের বিন্দুগুলো, যেগুলো শাড়ির আঁচল দিয়ে মুছত মা নীরবে। বড় হওয়ার পরেও রাতের বেলায় বাবলু কলঘরে যেতে গিয়েও দেখেছে মা তার বাবার ঝাপসা ফটোটার সামনে বসে আছে। হ্যারিকেনের মৃদু আলোতে বাবলু দেখতে পেয়েছে মায়ের গাল বেয়ে নেমে গেছে জলের স্রোত। রাস্তায় এমন মরা কাঠির মতো দাঁড়িয়ে আছো কেন ছোকরা? এগুলো তো ধাক্কা মেরে দিতুম, যার তো সব। সাইকেলের ঘুমটির সাথে ঝাঁঝালো কথাটা কানে গেল বাবলুর। সাইকেল আরোহী গজগজ করতে করতেই সামনের রাস্তায় অদৃশ্য হয়ে গেল। সম্বিত ফিরে পেতে চমকে উঠল বাবলু। কখন যে সে রাস্তার মাঝে দাঁড়িয়ে গেছে তার খেয়ালই নেই। হাতঘড়ির দিকে তাকাতেই মাথায় যেন বাজ পড়ল। ঘড়ির কাঁটা 6টা বাজতে মাত্র 4 মিনিট বাকি। দৌড় দিল বাবলু। শেষ নৌকাটা তাকে ধরতেই হবে। বাড়ি ফিরতেই হবে তাকে আজ, যেমন করেই হোক। কাল যে বাড়িতে বিরাট কাজ। এক দৌড়ে এসে পৌঁছালো ঘাটে। বুকে হাঁপ ধরে গেছে, দম নিল একটু।
পায়রাডাঙ্গা ঘাট একটা। ভেতরে বসে থাকা লোকটা বিরক্তি দৃষ্টিতে দেখলো বাবলুকে, খ্যাঁকে গলায় বলল, টিকিট কেটে কি হবে? শেষ নৌকা তো 5 মিনিট আগে চলে গেছে। এখন কি জলে সাঁততে যাবে নাকি? হ্যাঁ, যেমন করেই হোক আমার যাওয়ার ব্যবস্থা করে দিন। আমাকে আমাকে আজ রাতের মধ্যে বাড়ি ফিরতেই হবে। তো ফিরতে হবে তো আমি কি করবো? বাড়ি থেকে খাদে করে একটা নৌকা নিয়ে আসবো নাকি? এত যদি যাওয়ার দরকার তো সময় থাকতে আসেননি কেন? হ্যাঁ, যত সব। সশব্দে কাউন্টারের জানলাটা বন্ধ করে দিল লোকটা। বাবলুর মনে হলো এই জগতের দরজা যেন মুখের সামনে সশব্দে বন্ধ হয়ে গেল তার। কি করবে বাবলু এখন? চারিদিকে কুয়াশা ঘন হচ্ছে, ঘাটের কাছে জ্বলতে থাকা হলদে আলোটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পাথরের মতো ভারী হয়ে আসা পা দুটো কোনো রকম ভাবে টানতে টানতে সিঁড়ির ঘাট টপকে নদীর দিকে এগিয়ে গেল বাবলু। শরীরের শক্তিও যেন ফুরিয়ে আসছে তার। ধপাস করে বসে পড়ল সিঁড়ির শেষ ধাপে। বাড়ি ফেরার কোনো উপায় নেই। ভীষণ একটা আবেগে বুক থেকে তার কান্না উঠে আসতে চাইল। সিঁড়ির ধাপে চুপ করে বসে রইল বাবলু। নদীর জল ছলাৎ ছলাৎ শব্দে আছড়ে পড়ছে নদীর ঘাটে। শূন্য নদীর দিকে এক পলক তাকালো বাবলু, তারপর হাঁটুর মধ্যে মুখ গুজে নিল। কাছে কোনো একটা গাছে একটা রাতচড়া পাখি ডেকে চলেছে এক নাগাড়ে। সে জানে সে হয়তো বাবলুকে সঙ্গ দিতে চাইছে এই নির্জন ঘাটে। ডাকটা যেন বাবলুর বুকের কষ্টটা বাড়িয়ে দিল আরো। উঠে পড়বে ঠিক করলো সে। এখান থেকে নতুন হাটে যাবে। কোনো একটা ভাড়া গাড়ির ব্যবস্থা করতে হবে তাকে। সড়ক পথে যেতে সময় লাগবে বিস্তর, তবু সকালের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু ভাড়া গাড়ি এতটা পথ যেতে চাইবে কি আদেও? উঠতে গেল বাবলু, আর ঠিক তখনই কানে এলো একটা ডাক। কি হলো রে বাপ? নৌকা পাসনি বুঝি? বাবলু লাফিয়ে উঠে পড়ল। এ তো তার বাবার গলা। ভীষণ এক আবেগ তার গলা ঠেলে উঠে আসতে চাইল। দ্রুত নিজেকে সংযত করে নিল বাবলু। একজন মাঝবয়সী লোক, গায়ে আলোয়ান জড়ানো, মাথায় মাফলার টুপির মতো করে পড়েছে। একটু ঝুঁকে সে দাঁড়িয়ে আছে সিঁড়ির শেষ ধাপে, তার থেকে হাত কয়েক দূরে। বাবলু বুঝল বাবার কথা সে ভেবেছিল বলেই বেখেয়ালে লোকটাকে তার বাবার মতোই মনে হয়েছিল। লোকটা আদতেও তা নয়। লোকটা একই রকম নরম স্বরে বলল, কি হলো বাপ? এত চিন্তা করিস কেন? তোর তো বাড়ি ফেরার তাড়া ছিল বলছিলি। আয় আয় আমার নৌকায় আয়। বাবলু বুঝলো লোকটা তাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করেছে, না হলে এসব জানলো কি করে। বাবলুর তো সত্যি বাড়ি ফেরার তাড়া আছে আজ, তাই কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় কোথায় তোমার নৌকা? ওই তো জলের উপরে ভাসছে। বাবলু দেখলো বেশ কিছুটা দূরে জলের অপেক্ষাকৃত অন্ধকার দিকটায় রয়েছে একটা কালো নৌকা। কুয়াশার পাতলা চাদরের জন্য হয়তো খেয়াল করেনি সেটাকে এতক্ষণ। এই ফেরিগুলো অবৈধভাবে যাতায়াত করে। ঘাট বন্ধ হলে বাবলুর মতো যারা এমন বিপদে পড়ে তাদের জন্য চলে এই নৌকাগুলো। পাড়া নিয়ে একটু চড়া দিতে হয় এদের, সে যা নেবে নেবে। এখন এই নৌকা পাওয়া মানে বাবলুর কাছে হাতে চাঁদ পাওয়া। দ্রুত গিয়ে উঠল নৌকায়। ক্যাচ ক্যাচ আওয়াজ করে দুলে উঠল সেটা। লোকটা একটা লণ্ঠন জেলে ঝুলিয়ে দিল ছুঁয়ে। বাবলু পাটাতুনটাতে কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে দিয়ে বসল। নৌকা একটু একটু করে এগোতে শুরু করলো। বাবলুর বুকে আটকে থাকা দমটা স্বস্তির একটা আওয়াজ ছেড়ে বেরিয়ে আসতে চাইল। একটা সিগারেট ধরালো বাবলু। লোকটা দাঁড় টানতে টানতেই বলল, সিগারেট খাস না বাপ, ফুসফুসে কালো ধোয়া বাসা বাঁধবে। উপদেশটা বিশেষ একটা ভালো লাগলো না বাবলু। তবু সে সিগারেটটা ছুঁড়ে দিল জলে। চোখ বুজে ছুঁয়ে ঠেস দিয়ে বসে রইল সে। কাল বড় একটা কাজ হতে চলেছে তার বাড়িতে। কয়েক মাসের মধ্যেই নতুন জীবনে প্রবেশ করতে চলেছে বাবলু, তাই কালকের এই কাজটা করা বড় দরকার হয়ে পড়েছে। কিন্তু তার মন কিছুতেই এই কাজটা সায় দিতে চাইছে না। তবু করতে হবে কাজটা।
একটা মেয়ের মঙ্গল অমঙ্গল নির্ভর করছে তার উপর, কিন্তু মাকে কি করে বোঝাবে? মাঝি ভাইয়ের দাঁত টানা ছপাত ছপাত শব্দ হচ্ছে জলে। বাবলু এক পলক দেখল সামনের অন্ধকারে ঢাকা নদীপথটাকে। কুয়াশায় আরো গাঢ় হয়ে গেছে সেটা। ঠান্ডা কনকনে বাতাস কমার চাইতে বরং বাড়ছে। লোকটা আলতো একটা হাসি নিয়ে বলল, মন খুব উচাটন যে বাপ, কিছু চিন্তা করিস না, ঠিক সময়ে পায়রা ডাঙার ঘাটে পৌঁছে দেব আমি। হ্যাঁ ঠিক আছে, তুমি চলো এখন। লোকটা দাঁত টানতে টানতে একবার সামনের দিকে তাকালো, তারপর কিছুটা গম্ভীর স্বরে বলল, তোকে তবে একটা গল্প বলি, শোন। লোকটা তাকে তুই তাকারি করছে, সিগারেট খেতে নিষেধ করছে, এই পর্যন্ত না হয় মেনে নেওয়া গেছে, কিন্তু এই গায়ে পড়ে গল্প শোনাতে যাওয়া, এইটা মেনে নেওয়া যায় না। মুখটা তাই কিছুটা বেজার করে বসে রইল বাবলু। এই জন্য মনে ঝড় চলছে, নিজের মায়ের জন্য না চন্দ্রা মায়ের জন্য? বাবলু চমকে উঠল। ঈষৎ কাঁপা স্বরে বলল, এ কথা তুমি কিভাবে জানলে? সে তো আমার বলা গল্পটা শুনলেই বুঝতে পারবি। বলে কি লোকটা? বাবলুর নিস্তেজ হয়ে আসা স্নায়ু যেন টান টান হয়ে উঠল মুহূর্তের মধ্যে। লোকটা বলতে শুরু করলো, আর বাবলু চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠল ঘৃণ্য ভয়ঙ্কর এক ঘটনা, যে ঘটনা সে কেবল এক নীরব দর্শক মাত্র। সানাইয়ের সুরে ভরে আছে চারপাশ। ঝলমলে পোশাক পরা নারী পুরুষের দল ব্যস্ত আনন্দ উৎসবে। কেউ খাবারের বালতি গামলা নিয়ে ছোটাছুটি করছে, কেউ ব্যস্ত নিজেদের মধ্যে মশকরা করতে। বর আসনে বসে আছে যদুনাথ। শালিকার দল তাকে ঘিরে মশকরা করে চলেছে একটানা। এমন সময় একটি মেয়ে এসে যদুনাথের কানে খবর দিল কিছু। যদুনাথ একটু ভ্রু কুঁচকে তাকালো, তারপর বর আসন ছেড়ে উঠে গেল সে। যদুনাথ কিশোরী মেয়েটিকে অনুসরণ করে এগিয়ে চলল। মেয়েটি থামল বাড়ির পাশের কলা বাগানের সামনে। হাত বাড়িয়ে সামনে দেখালো মেয়েটি। যদুনাথ দেখল অন্ধকারের মধ্যে মিশে দাঁড়িয়ে আছে মল্লিকা। যে মেয়েটির সাথে তার এই কিছুক্ষণ পরেই বিয়ে হবে, সে এমনভাবে তার সাথে দেখা করতে চায় কেন? যদুনাথের চোখে মুখে চিন্তার ভাব ফুটে উঠল। মল্লিকা কিশোরী মেয়েটিকে ইশারা করতেই চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল। যদুনাথ মল্লিকার দিকে প্রশ্নচিহ্ন নিয়ে তাকালো। মল্লিকা এক মুহূর্ত গোছালো নিজেকে, তারপর ধীর স্থির স্বরে বলল, আপনাকে আসলে একটা কথা বলার জন্য ডেকেছি। মানে আমি বলতে চাইছি যে মল্লিকা যেন বলে উঠতে পারছে না কথাটা। যদুনাথের বুকে যেন চাপা ঝড় উঠছে। মল্লিকা ঠিক কি কথা বলতে চাইছে তাকে। মল্লিকা তার লাল বেনারসি প্রান্তটা আঙুলে পাকাতে পাকাতে বলল, আসলে আপনার বাবা যে টাকাটা পণ হিসেবে চেয়েছিলেন, সেটা আমার বাবা এখনো জোগাড় করতে পারেনি। আর গয়নাও ভরি দুয়েক কম আছে। মানে গাঁয়ের অনেক লোকজন আছে, আত্মীয়রাও আছে। যদি মানে আপনি যদি আপনার বাবাকে একটু বুঝিয়ে সুঝিয়ে, আমার বাবা মাসখানেকের মধ্যেই সব ব্যবস্থা করে দেবে। ঈষৎ হাসল যদুনাথ, তারপর বলল, ওসব নিয়ে চিন্তা করো না, বিয়ে হবেই। যদুনাথ চলে গেল। মল্লিকা শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। হ্যাঁ, বিয়ে হলো, আড়ম্বরের সাথেই হলো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানল না দুই বাড়ির মধ্যে ঠান্ডা এক লড়াই শুরু হয়ে গেছে। এক মাস মোটামুটি ভালো মন্দেই কাটল। ঘটনাটা শুরু হলো মাসখানেক পরে। এইটুকু বলে লোকটা থামল। বাবলু বুঝল দাঁত টানতে টানতে লোকটা হাঁপিয়ে উঠেছে। নদীর স্রোত এখনো বেশ কিছুটা অনুকূলে, তাই নৌকা বেশ ভালো গতিতে এগিয়ে চলেছে। নদীর ধারের কোনো এক গাছে ডাকছে রাতচড়া একটা পাখি। বাবলু হাত ঘড়িটা দেখল লণ্ঠনের আলো। আশা করছে 7টার মধ্যেই পৌঁছে যাবে সে। কিন্তু লোকটা তাকে এ ধরনের গল্প শোনাতে চাইছে কেন? এই গল্পের সাথে চন্দ্রার কি যোগ?
যদি থাকে কি সেই যোগাযোগ? কেমন যেন একটা চাপা উত্তেজনা চলতে শুরু করলো বাবলুর বুকের মধ্যে। কৌতূহলী এক দৃষ্টি দিয়ে তাকালো লোকটার দিকে। লোকটা আবারও বলতে শুরু করলো, মল্লিকা তার নতুন শ্বশুরবাড়িতে গুছিয়ে নিয়েছে নিজেকে অনেকটাই। মোটামুটি সবকিছু স্বাভাবিকই চলছে। তার স্বামীর মাছের আড়ত, ভোর ভোর নাগাদ বেরিয়ে যায়, ফেরে সেই দুপুরে। সাধারণ মধ্যবিত্ত অবস্থাপন্ন ঘর যেমন হয় তেমনই, গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু। যদুনাথ লোক খারাপ নয়, বেশ নরম স্বভাবের। এই তো গত সপ্তাহে যদুনাথ মল্লিকার জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনেছে। শাশুড়ি একটু বদমেজাজি, তবে অনেকটা বেশি চুপচাপ, কথা খুব একটা বলেন না তিনি। সবসময় যেন নিজের মধ্যেই গনগন করেন। কারণটা অবশ্য মল্লিকা জানে না। সব ভালো আর কবে কার কপালে জোটে, কিন্তু এত ভালোর মাঝেও কেন যেন মল্লিকার বুক দুলে উঠছে থেকে থেকেই। কেন যেন মনে হচ্ছে ভীষণ একটা ঝড় উঠবার জন্য মুখিয়ে আছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মল্লিকা নিত্যদিনের মতো তার শ্বশুর শাশুড়িকে পান সেজে দিতে গেল। পানটা হাতে নিয়েই শ্বশুরমশাই কড়া স্বরে বললেন, বৌমা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু দাঁড়াও। মল্লিকার বুকের দুলুনিটা বাড়ল। শ্বশুরমশাই পানটা চেবাতে চেবাতে বললেন, তোমার বাবাকে তো ভদ্রলোক বলেই জানতাম। মল্লিকা মাথা নিচু করে দাঁড়ালো, কোনো উত্তর দিল না। শ্বশুরমশাই একই রকম গলায় বলল, যদুর কথা মেনে বিয়েতে রাজি হয়েছিলাম। কথা হয়েছিল তোমার বাবা 1 মাসের মধ্যে বাকি টাকা গয়না মিটিয়ে দেবে। 1 মাস 4 দিন হয়ে গেল, কোথায় সেসব? হ্যাঁ? মল্লিকা এবারেও কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্বশুরমশাই এবার আরো গম্ভীর গলায় বললেন, বাবাকে একটা চিঠি লেখো, আসতে বলো। না, চিঠি মল্লিকাকে লিখতে হয়নি। তার বাবা পরের দিনই হাজির হয়েছিলেন। টাকা বা বাকি গয়না আনতে পারেননি, কিন্তু এনেছেন 1 হাঁড়ি কই মাছ। মলিমা রে, মলিমা, ও মলিমা। মল্লিকা ভীষণ এক খুশি বুকে নিয়ে এগিয়ে এলো কই মাছের হাঁড়িটা নিতে, কিন্তু তখনই সজোরে লাথি পড়ল হাঁড়িটায়। বজ্রগম্ভীর গলাটা যেন মল্লিকার বুকের খুশিটাকে ভেঙে খান খান করে দিল। 2টো কই মাছ এনে ছেলে বোলাতে চাইছেন? বাকি টাকা গয়না এসব কোথায়? মল্লিকা দেখল তার শ্বশুর অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছেন। মল্লিকা যেন ভয়ে গুটিয়ে গেল। ভীষণ অপমানে গুটিয়ে গেলেন মল্লিকার বাবাও। মল্লিকার শ্বশুর একই রকম আগুন গলায় বললেন, পোশাক আশাক তো ভদ্রলোকের মতোই পড়েছেন, তাহলে এত মিথ্যেবাদী কেন? নাকি আর কোনোদিনই টাকা গয়না দেবেনি না? বুজরুকি মেরে মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলেন? হ্যাঁ, ভালো ভালো। এই প্রশ্নের কোনো উত্তর নেই মল্লিকার বাবার কাছে, তাই এখানে দাঁড়িয়ে থাকাটাও অর্থহীন। মাথা নিচু করে তিনি উঠোন পেরিয়ে চললেন। বার দরজার কাছে গিয়ে একবার তাকালেন মেয়েটার দিকে। দেখলেন মল্লিকা পাথর এক দৃষ্টি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। বাবার বুক ঠেলে কান্না উঠে আসতে চাইল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জলের বিন্দুগুলো নীরবে ঝরে পড়ল মাটিতে। এক বুক কান্না নিয়ে তিনি প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। মল্লিকা উঠোনের দিকে তাকিয়ে রইল আরো কিছুক্ষণ। সেখানে কই মাছগুলো ছটফট করতে করতে ঘুরে চলেছে ফাঁকা উঠোনে। বারান্দার থামটা ধরে ধপাস করে বসে পড়ল মল্লিকা। গুমরে কেঁদে উঠল সে। রাতে বিছানা গুছাতে গিয়ে মল্লিকা কথাটা পারল যদুনাথের কাছে। যদুনাথ কিছুটা বিরক্তর সাথেই বলল, তোমার বাবা এবার কথার খেলাপ করেন কেন? তখন তো বলেছিলেন 1 মাস, এখন কই মাছ দিয়ে ভোলাতে চাইলে হবে? মল্লিকা ভেবেছিল তার স্বামী অন্তত তার পক্ষ নেবে। অন্তত এই কদিনই মানুষটাকে দেখে তার
এই বিশ্বাসই জন্মেছিল। কিন্তু বুঝল সে বিশ্বাস মিথ্যে। তবুও আকুল এক প্রার্থনা করল। তুমি তুমি একবার বুঝিয়ে বলো না তোমার বাবাকে। আমার বাবা জোগাড় করতে পারেননি, পারলে নিশ্চয়। ঝাঁঝিয়ে উঠল যদুনাথ। দেখো, বিয়ের দিন বলেছিলে, মানিয়েছি বাবাকে, আর পারবো না। আর এটা নিয়ে মেলা ফ্যাচ ফ্যাচ বকো না তো। পরের দিন জটিলতা আরো বাড়ল। মল্লিকা দেখল সবার পাতে দুপুরের খাবারের মাছ পড়লেও তার পাতে পড়ল না। সন্ধ্যের জলখাবার বন্ধ হলো। কাজের পরিমাণ বাড়ল দ্বিগুণ। শ্বশুর মশাই কথা বলা তো বন্ধই করে দিয়েছেন। পান সেজে দিতে গেলেও মুখ ঘুরিয়ে নিচ্ছেন। যদুনাথকে বলতে গেলেও সেও মেজাজ দেখাচ্ছে। মল্লিকা যেন একটু একটু করে এক ঘরে হয়ে যাচ্ছে। ভীষণ এক কষ্টে পড়ে গেল সে। থাকতে না পেরে বাড়ির কাজের লোক হারুকে দিয়ে একটা চিঠি পাঠালো তার বাবাকে। মল্লিকার বাবা এলো দুদিন পর। বেশ সংকোচ নিয়ে চৌকার টপকে তিনি উঠে এসে দাঁড়ালেন। ভয়ে ভয়ে ডাক দিলেন, মলিমা রে। মল্লিকা এসে দাঁড়ালো বারান্দায়। তার চোখের তলায় কালি। বাবার বুক কেঁপে উঠল। আরো কিছু বলার আগেই মলি এসে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। দু চোখ ছাপিয়ে গেল কান্নায়। বাপ বেটিতে এক প্রস্ত কান্নার পর মলি হাতের চেটো দিয়ে মুছল চোখের জল। বাবাকে এনে বসালো বারান্দাতে। ঘরের ভেতর বসানোর সাহস হলো না তার। একটা রেখাবিতে কয়েকটা বাতাসা আর এক গ্লাস জল এনে দিল তার বাবাকে খেতে। বাবা একটা বাতাসা তুলে মুখে দিতে যাচ্ছিল, ঠিক তখনই মল্লিকা বলল, বাবা, ও বাবা, বাবা, তুমি টাকা গয়না এনেছো? হ্যাঁ, কি হলো? কি হলো বলো? কি গো বলো? উত্তর দিচ্ছ না কেন? বলো না, বলো না। উত্তর থাকলে তো দেবেন। বুজরুকি মেরে মেয়েটাকে বিয়ে দিয়ে এখন নাটক মারানো হচ্ছে। মল্লিকা একটু সরে দাঁড়ালো। দেখল তার শ্বশুর মশাই উঠোনে দাঁড়িয়ে, মুখ যেন গনগনে আগুনে ফুটছে। মল্লিকার বাবা কাছুমাছু করে বলল, আর কটা দিন আমাকে সময় দিন, আমি ঠিক সব টাকা গয়না। যান যান, আগে টাকা গয়না নিয়ে আসবেন, তারপর মেয়ে শ্বশুর বাড়িতে এসে মন নামিতে গিলবেন। যত সব। বাতাসাটা মুখে পুড়তেই যাচ্ছিলেন মল্লিকার বাবা। এই কথায় নীরবে নামিয়ে রাখলেন সেটা। মল্লিকার এতদিনের চাপা রাগ, ক্ষোভ, হতাশা যেন উগরে এলো। মন্ডা মিঠাই নয় বাবা, দুটো বাতাসা দিয়েছি মাত্র। যদুনাথ মাছের দামের তাগাদায় গিয়েছিল। এই সময় দরজার কাছে এসে হাজির হলো সে। দাঁড়িয়ে গিয়েছিল এই ঘটনা দেখে। পার্টির সাথে টাকা আদায় নিয়ে ঝামেলাতে মাথা তার গরমই ছিল। মল্লিকাকে এইভাবে তার বাবার সঙ্গে কথা বলতে দেখে গরম মাথাটা যেন আরো গরম হয়ে গেল। কি হচ্ছে কি মল্লিকা? বাবার মুখে তর্ক করছো কেন তুমি? তোদের গোটা গোষ্ঠী শুদ্ধ ভিখারি, সব কটা ফেরেববাজ। মল্লিকা সামলাতে পারল না রাগটা। ছুটে গিয়ে যদুর হাতটা ধরে ঝাঁকুনি দিল। যা মুখে আছে তাই বলবে নাকি? যদুনাথকে আজ হয়তো দানব ভর করেছে। সে মল্লিকার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ঘরের ভেতর। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। মল্লিকা পাগলের মতো চাপড়াতে লাগলো দরজাটা। মল্লিকার বাবাও তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। মেয়ের প্রতি এরকম আচরণ দেখে কোনো বাবাই আর নিজের মেজাজ ধরে রাখতে পারে না, বিশেষ করে যে বাবা মেয়ের চিঠিতে পড়েছে সবটাই। তাই চিৎকার করে উঠল, কি করছো কি তোমরা? এরপর কি তো আমি থানায় যাবো, সব কটাকে জেলের ঘানি টানাবো। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই মল্লিকার শ্বশুরের হাতের লাঠিটা সজোরে আঘাত করল মল্লিকার বাবার মাথায়। সাথে বজ্রগম্ভীর গলাটাও যেন কাঁপিয়ে দিল চারপাশটা। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চোখ রাঙানি, শালা ভিখারির বাচ্চা। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। মল্লিকার বাবা মাথায় হাত চেপে বসে পড়ল বারান্দায়। মল্লিকার শ্বশুর একই রকম গর্জন করে উঠল, যদু, এটাকে বাইরে বের করে দে এক্ষুনি। শালা হারাম যারা ভবানী রায়কে থানা পুলিশের ভয় দেখায়। চরম নীচতা যেন খেয়ে নিল মনুষ্যত্বকে। পিতৃসম মানুষটার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল দরজার দিকে। মল্লিকা ছুটে গেল খোলা জানলায়। দেখল তার বাবার অবস্থা।
ঠিক যেভাবে কোনো গরুকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায় মানুষ, তেমনভাবেই তার স্বামী টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তার বাবাকে। মল্লিকা ডুকরে কেঁদে উঠল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু কেউ শুনল না মল্লিকার আকুতি। মল্লিকা দু চোখ জল নিয়ে দেখল কেমন করে কুকুরের মতো তাড়িয়ে দিল তার বাবাকে। সে জানলা ধরে ধপাস করে বসে পড়ল মেঝেতে। বুক ফাটিয়ে একটা কান্না বেরিয়ে এলো। সারা সন্ধে মেঝেতেই বসে রইল মল্লিকা। কেউ দরজা খুলল না, কেউ ডাকল না তাকে। কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ল সে। সন্ধে গড়িয়ে রাত হলো। কেউ খেতেও ডাকল না তাকে। খিদে, তেষ্টা, ক্ষোভ, যন্ত্রণায় কুঁকড়ে গেল মল্লিকা। দরজা খোলা হলো অনেক রাতে। যদুনাথ যখন টলতে টলতে ঘরে ঢুকল, মল্লিকাকে আর চোখে দেখে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। মল্লিকা উঠল, এগিয়ে গেল যদুনাথের দিকে। নাকে তার মদের ঝাঁঝালো গন্ধটা এসে লাগলো। খিদে, তেষ্টা, অভিমান সব সরে গিয়ে চরম এক ঘেন্না যেন বুকে থাবা বসালো। চিৎকার করে উঠল সে। তুমি মদ গিলেছ? হ্যাঁ, কি হলো? উত্তর দিচ্ছ না যে? হ্যাঁ, এই রতনদের আড্ডায় গিয়েছিলাম, তারাই জোর করে। জোর করে? বাচ্চা ছেলে তুমি? রতনরা বলল তুমি মদ গিললে, তোমার বাবা বলল আমার বাবাকে কুকুরের মতো তাড়িয়ে দিলে। আমি সারা মেলা ফ্যাট ফ্যাট বকো না তো, যাও যাও যাও, শুয়ে পড়ো। কি ভেবেছো কি তোমরা? ভীষণ খুবই কিলচর মারতে শুরু করলো সে যদুকে। মল্লিকা, এই মল্লিকা, মল্লিকা। না, মল্লিকার কোনো সাড়া পাওয়া গেল না। পাগলের মতো ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। বাবার ঘরে গিয়ে দরজা চাপড়াতে লাগলো যদুনাথ। বাবা, বাবা এক্ষুনি দরজা খোলো বাবা, বাবা অনর্থ হয়ে গেছে বাবা, দরজা খোলো বাবা, 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 বাবা। মল্লিকা, মল্লিকা, কি হয়েছে মল্লিকার? মল্লিকা মানে মানে মল্লিকা মরে গেছে বাবা। চিৎকার ঝগড়াঝাটিটা বাবার কানেও গিয়েছিল। এক মুহূর্ত চোয়াল কঠিন করে ভাবল যদুনাথের বাবা। তারপর গম্ভীর স্বরে বলল, এটা নিয়ে মাঝরাতে চিৎকার করে আমার পাড়ার লোক জানাতে যেও না। যেটা বলছি শোনো, দেহটাকে গলায় দড়ি দিয়ে গোয়ালে ঝুলিয়ে দাও। মেঝেটা পরিষ্কার করে ফেল তাড়াতাড়ি, বাকি আমি সামলে নেব। এমনিতেও পাপ বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ধার বাকিতে তো আর সংসার চলে না। রাত গভীর হলো আরো। অতি গোপনে একটা নিষ্পাপ মেয়ের নিথর দেহটা ঝুলতে থাকলো গোয়ালে বাঁশের মাচা থেকে। লোকটা থামল। বাবলু চোখ বুজে শুনছিল গল্পটা। লোকটা থামলে কিছুটা অবাক হয়ে বলল, আমায় এই গল্প শোনানোর মানে কি? এই গল্পের সাথে চন্দ্রার কি সম্পর্ক? আমি তো আর কোনো পন্টন নিয়ে। লোকটা দাঁত টেনে চলল কঠিন মুখ করে। বাবলু অপেক্ষা করতে লাগলো বাকি গল্পের জন্য। লোকটা বলতে শুরু করলো আবারও। ভবানী রায় পাড়া প্রতিবেশীর গুঞ্জন, পুলিশের ঝামেলা কোনো এক জাদু বলে যেন মিটিয়ে দিল। সবকিছু যেন ঠিক হয়ে গেল মাসখানেকের মধ্যেই। কিন্তু আসল ঘটনাটা ঘটতে শুরু করলো মাস দুয়েক পরে। সেদিন বিকেল থেকেই আকাশ গুম হয়েছিল। জ্যৈষ্ঠ মাস বলে এমনিতেই প্রাণ যায় যায় অবস্থা, তারপর বাতাসে এমন গুমট ভাব। সন্ধ্যের পর আকাশ কালো করে যেন মেঘ জমল, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। প্রকৃতি যেন ঠান্ডা হলো, ঠান্ডা হলো মানুষজন। ঝড় বৃষ্টি সব থামলো ঘন্টা দুয়েক পর। বাতাসে শীতল ভাব। রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল মানুষজন। ভবানীও ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের ঘোরের মধ্যেই তার কানে এলো গোশালা থেকে গরুর ডাকটা। ডাকটা যেন একটু অন্য রকমের,
হঠাৎ করে কোনো ভয় পেলে এই ধরনের পশুরা এমনভাবেই ডাকে। ভবানী উঠে বসল। একবার আর চোখে দেখল স্ত্রী শর্মাকে। সে গভীর ঘুমে ডুবে আছে। কি করবে ভাবছে, এমন সময় ডাকটা আবারও কানে এলো তার। ভবানীর মনে হলো গোয়ালে সাপ ঠাপ বা উট জাতীয় কিছু ঢুকেছে নিশ্চয়ই। বার হলো বাইরে। বারান্দায় ঝুলতে থাকা লণ্ঠনটা এক হাতে নিল, অন্য হাতে একটা শক্ত লাঠি। বেশ কিছুটা দ্রুত পায়ে এগিয়ে গেল সে গোশালাটার দিকে। গোয়ালে বেশ কয়েকটা গরুর সাথে রয়েছে একটা বাছুরও। লণ্ঠনের আলোয় ভবানীর মনে হলো তারা সবাই যেন কেমন ভীষণ আতঙ্কে গুটিয়ে আছে। অবশ্যই কিছু একটা গোলমাল আছে। ভালো করে দেখতে চাইল সাপটাপ বা ওই জাতীয় কিছু দেখা মেলে যদি, কিন্তু তখনই ভবানীর মনে হলো কেউ যেন নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়িয়েছে। বাতাসে কেমন একটা পরিচিত গন্ধ। ভয়ে ভয়ে পেছনে ঘাড় ঘোরালো ভবানী, কিন্তু তার যেন মনে হলো কেউ যেন দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। কোনো চোট্টুর নয় তো? বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল তার। দ্রুত গোছালো নিজেকে। লাঠিটা ধরল শক্ত মুঠোয়। তারপর জোরে হাঁক পেড়ে বলল, ভবানী রায়কে এত সহজে ভয় দেখানো যায় না। আয় দেখি কে আছে, আয়। গরুর দলটা আবারও ডেকে উঠল তারও স্বরে। চকিতে ঘুরল ভবানী। এবার যা দেখল তাতে তার শরীর যেন থরথর করে কেঁপে উঠল। মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। দুটো গনগনে আগুনের ভাঁটার মতো চোখ অন্ধকারে জ্বলছে। ছায়া ছায়া কোনো মহিলা যেন দাঁড়িয়ে আছে সেই অন্ধকারে। লণ্ঠনের মৃদু আলোয় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। ভবানী কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 তুমি? কে? কোনো উত্তর এলো না। শুধু একটা নুপুরের আওয়াজ ঝুনঝুন করে বেজে যেন মিলিয়ে গেল। ভবানী লণ্ঠনটা তুলে দেখার চেষ্টা করল। না, কেউ নেই সেখানে, একদম ফাঁকা। আবারও নুপুরের আওয়াজটা কানে এলো। এবার শব্দটা আসছে গোশালার বাইরে থেকে। বেশ ভয়ে ভয়ে ভবানী এগিয়ে গেল সেদিকে। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে একটা মেয়ে দূরে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভবানী বুকে সাহস জমা করে আবারও ডাক দিল, কি হলো? সাড়া দিচ্ছ না কেন? কে কে তুমি? মেয়েটির মাথায় ঘুমটা সরালো, আর মুখটাতে দৃষ্টি পড়তেই ভবানীর শরীর যেন জমে গেল। সাদা করটি, চোখ দুটো যেন ঘোলা, হাতে ঝুলছে একটা দড়ি। ভবানী চিৎকার করে ডাকল। মেয়েটা চোখের পলকে ভবানীর পেছনে এসে দাঁড়ালো। দড়ির ফাঁসটা পেঁচিয়ে গেল ভবানীর গলায়। দম বন্ধ হয়ে এলো তার। চোখ দুটো ঠিকরে বের হয়ে এলো কুটুর থেকে। গলার ফাঁসের টান পড়লো আর ভবানীর শরীরটা পড়ে গেল সশব্দে। দম বন্ধ হওয়ার একটা ঘড় ঘড় শব্দ বের হয়ে এলো তার গলা থেকে। ভবানীর শরীরটাকে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে যেতে চাইল। তারপর সেই মহিলার হিংস্র একটা কণ্ঠস্বর শোনা গেল অন্ধকারে, এর থেকে অনেক বেশি যন্ত্রণা পেয়েছি আমি। যদুনাথ আর তার মা চিৎকার শুনে হ্যারিকে নিয়ে ছুটে এলো। গৌশালার সামনে এসে দাঁড়িয়ে গেল পাথর হয়ে। দেখল মুখ থুবড়ে পড়ে আছে ভবানী। গোটা দেহটা কাদায় মাখামাখি। এইভাবে কেটে গেল আরো একটা মাস। বাবার মৃত্যুর পর যদুনাথ খুব একা হয়ে গেছে। আরতির চাপ বেড়ে গেছে অনেকটাই। তাকে ছুটতে হচ্ছে তাগাদায়। মায়ের বাতের ব্যথাটাও বেড়েছে। রান্না বান্না শিখে উঠেছে সব। ঘরে একটা বউ না এলেই নয়। কিন্তু কাল অসুস্থ 1 বছর চলবে। তবুও তার মা যদুনাথের আরেকটিবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যদুনাথ সেদিন গঞ্জে থেকে তাগাদা দিয়ে ফিরছিল। সন্ধে নেমেছে বেশ কিছুটা আগে। সাইকেলটা একটু জোরে জোরেই চালাচ্ছিল, কিন্তু চাঁদি বিলের ধারে আসতেই থেমে গেল সে। একটা কান্নার সুর ভেসে আসছে ক্ষীণভাবে। কেউ যেন চাপা স্বরে কেঁদে চলেছে।
প্রথমে ভাবলো পেরিয়েই যাবে, তারপর কি মনে হতে এগিয়ে গেল। অন্ধকারে তেমন কাউকে দেখতে পেল না। এদিকে কান্নাও থেমে গেছে। যদুনাথের মনে হলো এ তার মনের ভুল। ফিরেই আসছিল, কিন্তু তখনই কান্নার আওয়াজটা আবারও কানে এসে ধাক্কা মারল। অন্ধকারে ইতিমধ্যে চোখ সয়ে গেছে যদুনাথের, তাই সে দেখতে পাচ্ছে ছায়া ছায়া এক মহিলা যেন নড়ছে বেশ কিছুটা দূরে। আরো কয়েক পা এগিয়ে গেল যদুনাথ। গলাটা একটু মুছিয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? এমন ভর সন্ধ্যেতে এখানে বসে কেন? আর কাঁদছো কিসের জন্যে? মেয়েটি আলতো মাথা নেড়ে বলল, কাঁদছি আমার স্বামীর জন্য। কেন, কি হয়েছে তোমার স্বামীর? তার কিছু হয়নি, কিন্তু সে আমাকে মেরে ফেলেছে। যদুনাথের চোখ মেয়েটির পেটে নয়, তার হাতে। হাতের শক্ত মুঠো সে ধরে রেখেছে একটা দড়ি। যদুনাথের শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। কাঁপা কাঁপা গলায় সে বলল, কে তুমি? আমি? তুমি কেমন স্বামী গো, নিজের বউকে চিনতে পারছো না? মল্লিকা, মল্লিকা তুমি এখানে, তুমি এখানে কিভাবে? মানে হ্যাঁ গো, আমি। আমার হাতের দড়িটাও কি চিনতে পারছো না? এই দিয়েই তো আমাকে ঝুলিয়ে দিয়েছিলে। বইতে থাকা হাওয়ায় সরে গেল মাথার ঘোমটাটা। একটা বিভৎস থেঁতলে যাওয়া মুখ দৃশ্যমান হলো। মাথা থেকে গড়িয়ে পড়ছে তার কালচে রক্তের স্রোত। দুটো চোখ কোঠর থেকে বেরিয়ে এসেছে খানিকটা। ঘাড়টা একদিকে ঘোরালো। হাড় ভাঙার খটখট শব্দ হলো তার। জিভটা বের হয়ে এলো মুখগহ্বর থেকে। যদুনাথ বুঝে নিয়েছে এই মুহূর্তে কোন পরিস্থিতির সামনে সে এসে দাঁড়িয়েছে। মৃত্যুর দরজায় আটকে পড়েছে যদুনাথ। তার ঘৃণ্য কৃতকর্ম তাকে টেনে এনেছেই ফাঁদের ভেতর। অনেক বেশি যন্ত্রণা পেয়েছি আমি। বাঁচাও, 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 কে আছো? বাঁচাও! স্নায়ু যেন সাড়া দিল না তার। চেতনা হারিয়ে ওখানেই পড়ে গেল। মুখুজ্জে মশাই হরিহরপুর থেকে শ্রাদ্ধ শান্তির একটা কাজ করে ফিরছিলেন। সন্ধে নামায় তার হাঁটার গতি একটু বেশি ছিল। রাস্তায় সাইকেলটা দেখে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। এদিক ওদিক তাকাতেই কানে এলো একটা চাপা আর্তনাদ। কাঁধের ঝোলাটা নামিয়ে রেখে দ্রুত এগিয়ে গেলেন সেদিকে। দেখলেন একটা বছর 35-এর যুবক পড়ে আছে মাটিতে। আকুল স্বরে তিনি বললেন, কে তুমি বাবা? এখানে এভাবে পড়ে রয়েছো কেন? কি হয়েছে তোমার? যদুনাথ চোখ খুলল। উঠে দাঁড়ালো মুখুজ্জে মশাইয়ের কাঁধে ভর দিয়ে। মল্লিকা, মল্লিকা এসেছে। ও ও আমাকে মেরে ফেলতে চাইছে, মেরে ফেলতে চাইছে আমাকে। ওঠো ওঠো বাবা, চলো চলো, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসি। সপ্তাহখানেকের মধ্যেই যদুনাথের বাড়িতে ডাক পড়ল ঠাকুর মশাই। স্বস্তি শান্তি ক্রিয়া করতে হবে। নববধূর অপঘাতে মৃত্যু। ঠাকুর মশাই পাঁজি দেখে দিনক্ষণ বার করলেন। নির্দিষ্ট দিনে শুরু হলো ক্রিয়া। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলো ঘি, কালো সর্ষে, কালো তিল, আরো প্রয়োজনীয় জিনিস। ক্রিয়া সমাপ্ত হলে তিনি যদুনাথ ও তার মাকে জানালেন, এবার থেকে বন্টন দিতে হবে। আমি তাকে এখান থেকে টেনে নিয়ে যাব মাঠের ওই তেঁতুল গাছে, ওখানে বাঁধবো, তাহলে সব বিপদ কেটে যাবে। তবে একটা কথা, এই ক্রিয়া সম্পন্ন করা ভীষণ কঠিন কাজ, ঝুঁকিপূর্ণ বটে, তাই একাই যাব। খুব ঠান্ডা মাথায় করতে না পারলে বন্ধন মজবুত হবে না। কথা মতো মুখার্জি মশাই একাই গেলেন মাঠে। তেঁতুল গাছের নিচে পাতলেন কুশাসন। তারপর বসলেন স্তিমিত নয়নে। একটা কালো ধোঁয়া পাক খাচ্ছে তেঁতুল গাছ জুড়ে। ঠাকুরমশাই ক্রিয়া শুরু করতে যাবেন এমন সময় শুনতে পেলেন, ঠাকুর মশাই, এই কাজ করবেন না, আমাকে বাঁধবেন না ঠাকুর মশাই। ওরা খুব পাপী, আমি নিজের হাতে ওদের শাস্তি দেব। ঠাকুরমশাই দেখলেন তেঁতুল গাছ থেকে লম্বা হয়ে ঝুলছে দুটো সরু লিকলিকে পা। তিনি বুঝে নিয়েছেন কে এই মহিলা। ধারালো একটা হাসি নিয়ে তিনি বললেন, শাস্তি দেওয়ার ক্ষমতা ভগবানের, কোনো পেট পিশাচের নয়। আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি, আমার কাছে বাধা দেবেন না ঠাকুর মশাই। আপনার বংশ
আমি নির্বংশ করে দেব। চোখ বন্ধ করে পিশাচ বন্ধন মন্ত্র শুরু করলেন ঠাকুরমশাই। তেঁতুল গাছের ডালপালা যেন শক্ত শিকড়ের মতো ছড়িয়ে পড়ল চতুর্দিকে। ছায়া ছায়া সেই মূর্তিকে বাঁধল নাক পাশে। ছায়ামূর্তি শেষবারের মতো আকুল গলায় বলল, আমায় বাঁচবেন না ঠাকুর মশাই, আমি নিজের হাতে ওদের শাস্তি দেব। কথাটা শেষ হওয়ার আগেই সরু কালো ধোঁয়ার মতো শিকড়গুলো যেন ঝড়ের বেগে টেনে নিল তাকে। ঠাকুরমশাই কুশাসনের সামনে মাটিতে বেশ কয়েকটা যোগ বিয়োগ চিহ্ন আঁকলেন। তারপর উঠে পড়লেন। এক পলক দেখলেন তেঁতুল গাছটার দিকে। কুশাসন তুলে ধীরে ধীরে এগিয়ে চললেন গায়ের দিকে। মাঝি লোকটা আবারও থামল। বাবলু এতক্ষণ চোখ বুজে শুনছিল গল্পটা। লোকটা থামলে বাবলু কিছুটা অবাক হয়ে বিরক্তি নিয়ে বলল, কিন্তু এ গল্পের সাথে আমার সম্পর্ক কি? আর চন্দ্রার সাথে বা কি যোগ আছে? সময় হলে বুঝবি বাপ, সে সময় হয়ে গেছে। ওই যে ঘাট এসে গেছে, এবার যে তোকে নামতে হবে বাপ। এই নাও তোমার পাড়ানি, দ্বিগুণ দিলাম। ওটা দিতে হবে না, আমি এমনি পার করে দিয়ে গেলাম। আজকের এই ঘটনাটাই তোর জীবনের অনেক অজানা রহস্যের ফাঁস খুলবে। বাবলু বেশ কিছুটা অবাকই হলো। এ কেমন লোক যে এরকম শীতের সন্ধেতে এতটা পথ এমনি এমনি পার করে দিল। আর বেশি কিছু না ভেবে বাবলু দ্রুত নামল নৌকা থেকে। ঘাট পার হয়ে সামনের রাস্তা ধরল। কেমন যেন তার চোরা মন বারবার ধাক্কা দিচ্ছে তাকে। সেই মন বলছে যে লোকটা তাকে এমন এই শীতের রাতে এই পায়রাডাঙ্গার ঘাটে পৌঁছে দিল, তার কথা বলা সবকিছু যেন তার বাবার মতোই। যেতে যেতেই থামল বাবলু, ঘুরল নদীর ঘাটের দিকে। আবারও খুঁজতে চাইল লোকটাকে, কিন্তু কেউ সেখানে নেই। ঘাটের জলও যেন কেমন নিস্তরঙ্গ, যেন কেউ ছিলই না সেখানে। নিজের মনেই মাথা নেড়ে বাড়ির পথে পা বাড়ালো বাবলু। সারা সকাল ছোটাছুটি চলছে শ্রাদ্ধ শান্তির জন্য। 8খানা বামুন উঠোনে অগ্নিকুণ্ড জেলে ক্রিয়া করবে, সেসব উপকরণ জোগাড় করতে হয়েছে তাকেই। পাড়া প্রতিবেশী কয়েকজন সহ গাঁয়ের বেশ কিছু লোকজনও বলা হয়েছে। বিছানায় বসে বসে বাবলুর চন্দ্রার বাবার কথাটা মনে পড়ছিল। চন্দ্রার সাথে বিয়ে ঠিক হয়েছে মাস 6 হলো। বাবলু নিজে গিয়েছিল মেয়ে দেখতে। এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। বিয়ের তারিখ সব সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু মাসখানেক আগে চন্দ্রার বাবা হঠাৎ করে এসে হাজির হয়। বেশ কিছুটা ইতস্ততভাবেই তিনি বাবলুর মাকে বলেছিলেন, 12 বছর যখন কোনো মানুষ বাড়িতে না ফেরে তখন তাকে মৃত বলেই ধরে নেওয়া হয়। আর সেখানে তো 15 বছর কেটে গেছে। তাই শ্রাদ্ধ শান্তির কাজটা না করলে কি করে এই শুভ কাজটা সম্পন্ন হবে? বাবলু অনেকের সাথে এ নিয়ে কথা বলেছিল। সবাই শ্রাদ্ধ শান্তির নিদানি দিয়েছেন। বিছানা ছেড়ে উঠে পড়ল বাবলু। আরো কয়েকটা কাজ সারতে হবে তার। পোশাক পাল্টে বের হলো। কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে একটু সন্ধেই হয়ে গেল বাবলু। নদীর রাস্তা ধরে আস্তে আস্তে হঠাৎই তার মনে পড়ছিল 15 বছর আগে কোনো এক ঝড়জলের রাত পাল্টে দিয়েছে তার জীবনের গতিপথ। এখনো তার কানে বাজে বাবার বলা কথাগুলো। অতীত আর বর্তমান যেন ঝড় তুলল বাবলুর বুকে। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে সে নদীর ঘাটে পৌঁছে গেছে খেয়ালই করেনি। ফাঁকা ঘাটে ভারী একটা মন নিয়ে বসে রইল বাবলু। মনে পড়ে গেল গতকালের লোকটার কথা। হঠাৎই বাবলুর শরীরটা যেন ভীষণ রকম ঝাঁকুনি খেয়ে গেল। লোকটা তাকে গল্প বলতে নয়, একটা বিশেষ কিছুর ইঙ্গিত দিতে চেয়েছিল। ছেঁড়া ছেঁড়া মনে পড়ছে বাবলু সেই অভিশপ্ত রাতে তেঁতুল গাছের গোড়ায় বাবাকে না দেখতে পেলেও দেখতে পেয়েছিল আরো একজনকে। 1 বছর 22-23-এর মহিলা। দূরে শাড়ি পরে তেঁতুল গাছের চওড়া সুদীর্ঘ গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল সে। মহিলা সেই বিভৎস মুখ, সেই আগুন চোখ দেখে কিছু বিবেচনা না করেই ছোট্ট বাবলু দৌড় দিয়েছিল কুলতলির মাঠের জলে ভিজতে ভিজতে।
বাবলুর বুঝতে বাকি রইল না মহিলার সাথে তার বাবা পরাশর মুখুজ্জেই ছিল। ও ভগবান, বাবলু কেন খেয়াল করেনি কথাটা? লোকটার বলা গল্পেই তো কোনো এক মুখুজ্জে মশাইয়ের কথাই বলা হচ্ছিল। তার মানে কি ওই লোকটাই? আর বেশি কিছু না ভেবে দ্রুত পায়ে বাড়ি ফিরে এলো বাবলু। খুলল তোরঙ্গ, বার করে আনলো বাবার নামাবলী, লাল শালু জড়ানো পুঁথি আর খড়ম। দ্রুত সেসব পোশাকে নিজেকে সাজালো। আর সময় নষ্ট করলো না বাবলু। প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়ে দ্রুত বার হলো বাইরে। গেল বিশুর কাঠ গোলায়, এক বোঝা কাঠ নিয়ে এলো সে। তারপর সমস্ত কৌতূহলী চোখ, সমস্ত প্রশ্ন উপেক্ষা করে সে রাস্তা পার হয়ে পৌঁছে গেল কুলতলির মাঠে। তার দৃঢ় বিশ্বাস তার বাবার হারিয়ে যাওয়ার অসমাপ্ত রহস্যটা এখানেই আটকে আছে। হনহন করে মাঠটা পার হয়ে এসে দাঁড়ালো তেঁতুল তলায়। কাঠগুলো সাজালো চিতার মতো করে। তারপর তেঁতুল গাছের উপর দিকে তাকাতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। একটা বিশাল বড় কোঠরের মধ্যে থেকে বেরিয়ে আছে একটা মানুষের নরকঙ্কাল। বাবলুর বুঝতে বাকি রইল না সেই ঝড় জলে রাতে বাবার অসাবধানতায় কোনো এক অতি প্রাকৃতিক শক্তি শেষ করে দিয়েছিল তার বাবার প্রাণবায়ু। আর সে এটাও জানে আজ থেকে 15 বছর আগে বাবার সামনে যে অতি প্রাকৃতিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়েছিল, আজ তার সামনেও বাধা হয়ে দাঁড়াবে সে। অতি যত্নে নামালো কঙ্কালটা। চোখ ফেটে জল আসতে চাইল বাবলু, কিন্তু বাবলু জানে আজ চোখে জল নয়, আগুন দরকার। কঙ্কালটা কোলে তুলে এগিয়ে আসতে গেল। ঠিক তখনই গড়গড়ে একটা শব্দ শুনে থমকে দাঁড়ালো সে। ঘাড় ঘুরিয়ে দৃশ্যটা দেখেই মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমেল স্রোত বয়ে গেল বাবলুর। দেখল গাছের নিচু ডালে পা ঝুলিয়ে বসে আছে একজন। কেউ বলে না দিলেও বাবলু জানে এখানে কি ঘটতে চলেছে। নিজেকে যতটা সম্ভব শান্ত করে কড়া গলায় বলল, এই কঙ্কালের অধিকার শুধু আমার, আর কারো নয়। দেখি এক সন্তানকে তার বাবার প্রতি কর্তব্য আর অধিকার থেকে কে সরাতে পারে। ঝপাস করে গাছের ডাল থেকে একটা লম্বা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। অন্য কেউ হলে হয়তো সেখানেই তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত, কিন্তু বাবলুর মন এখন পাথরের চেয়েও দৃঢ়। এই কঙ্কাল আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। এই কঙ্কাল নিয়ে গেলে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। বাবলু কোনো কর্ণপাত করল না। বাবার কঙ্কালটাকে সাজানো চিতার মধ্যে শুইয়ে দিয়ে বসল কুশাসনে মুদ্রিত নয়নে। তোকে বারণ করলাম না, নিজের ভালো চাস্তা এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর বাপের মতো এই গাছের কোটরে তোকে আটকে রাখবো। চোখ বুজে মন্ত্র উচ্চারণ করতেই বুঝতে পারল চারিদিকে যেন তাণ্ডব শুরু হয়েছে। সনসন করে বইতে থাকা বাতাস ঝড়ের রূপ নিয়েছে। গাছের ডালপালাগুলো দুলছে পাগলা হাতে সুরের মতো। তেঁতুল গাছের মাথায় জমছে কালো মেঘ, আর তার চোখের সামনে ঘটে যাচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দৃশ্য। চোখ বুঝে সে উপলব্ধি করতে পারল মল্লিকার পিশাচি আত্মা তাকে বিভ্রম করতে চাইছে। কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো লাফাচ্ছে, কখনো দৃশ্যমান হচ্ছে নববধূ সাজে, কখনো বা গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকা একটা দেহ দৃশ্যমান হচ্ছে। বাবলু জানে মল্লিকা চাইছে তার মনোসংযোগ বিচ্ছিন্ন করতে, কিন্তু আজ যে বাবলুর কঠিন পরীক্ষা, তাই কোমরে জড়ানো কুড়িয়ে পাওয়া বাবার ছিঁড়ে যাওয়া পৈতেটা বুড়ো আঙুলে জড়িয়ে শুরু করলো বাবারই শেখানো অগ্নিবাণ মন্ত্র। তিনি পালন করেছে। এবার তাকে ফিরতে হবে। এখন আর কোনো বাধা নেই, কোনো ধোঁয়াশা নেই। আরও একটা কাজ বাকি আছে। এতক্ষণ চোখে জমতে থাকা জলটা যেন চোখের পর্দা ফেটে বেরিয়ে এলো। বাবলু বেশ কিছুটা সময় অপেক্ষা করল। একটু পরেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। নিভে গেল গাছের আগুন, নিভে গেল চিতার আগুনও। বাবলু সঙ্গে করে আনা কলসিটা নিয়ে এগিয়ে গেল চিতাটার দিকে। তুলল কিছুটা ছাই, ভরল লাল শালু জড়ানো কলসিটার মুখে।
তারপর অভিশপ্ত গাছতলা টপকে কুলতলির মাঠ পেরিয়ে এগিয়ে চলল নদী পথের দিকে। নদীর ঘাটে এসে এক মুহূর্তের জন্য থামল সে। বুকের ভেতর যেন ঝড় চলছে তার। ঘাট ধরে এগিয়ে এসে কলসিটা ভাসিয়ে দিল নদীর জলে। সেটা দুলতে দুলতে এগিয়ে চলল স্রোতের অনুকূলে। বাবলু স্থির দৃষ্টিতে দেখল কেমন করে সেটা একটু একটু করে চোখের আড়াল হয়ে যাচ্ছে। বেশ কিছুটা মুহূর্ত সে দাঁড়িয়ে রইল, তারপর ফিরতে গেল বাড়ির পথে। আর ঠিক তখনই একটা মৃদু শব্দ তার কানে এসে লাগলো। শব্দের উৎসের দিকে তাকাতেই দেখল নদীর ঘাটে লাল শালু কাপড় জড়ানো কিছু একটা পড়ে আছে। এগিয়ে গিয়ে তুলল সেটা। জড়ানো কাপড় খুলতেই দেখল দুটো শাখা। সেই শাখায় দুটো স্বস্তিক চিহ্ন আঁকা। বাবলু সে দুটো জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলল, তোমার এই আশীর্বাদ চন্দ্রার কাছে সারা জীবন থাকবে বাবা। এই নদী ঘাটে তোমায় এ কথাও দিচ্ছি, চন্দ্রার জীবন কখনো মল্লিকার মতো অভিশপ্ত হতে আমি দেব না। ভীষণ যত্নে রাখবো তাকে, কথা দিলাম বাবা। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন হেমন্ত দত্তের লেখা কালিদয়ের মাঠে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।